হিমেলের বলা কথাগুলো মিথির সহ্য হলো না। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথির মনে হলো ওকে নিয়ে উপহাস করলো হিমেল ভাই। শুধু শুধু ওকে স্ত্রীর পরিচয় কেন দেওয়া হলো? ওর অবস্থা নিয়ে মজা করলো। মিথি বুঝে উঠল না, তবে নিজের প্রতি ঘৃণা হচ্ছে তার। নিজেকে সস্তা লাগছে খুব এই মুহূর্তে। এই যে সমাজে ওর ডিভোর্সি পরিচয়, এই পরিচয়টা নিয়েই কতজন কত আহাজারি, কত দুঃখ, কত দয়া, কত সহানুভূতি। কিন্তু কেন এই সস্তা সহানুভূতি তো ও চায়নি। এই যে হিমেলের ভাবি, চাচি ওকে না বলেই এমন একটা বিশ্রী প্রসঙ্গ আনলো। মিথি কি এতটাই সস্তা, এতটাই যে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলেই মিথি হুড়মুড় করে বিয়ে করে নেবে? মিথিকে কি ভেবেছে তারা? মিথি ভেবে পায় না। তবে হিমেল তার আরেকটু পরেই আবারও ভদ্রমহিলাকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার কি মনে হচ্ছে মিথ্যা বলছি আন্টি? একদমই না। আমার বন্ধুও ছিল। আমি এবং মিথি সত্যি বিবাহিত। মিথি তাকালো। কি আত্মবিশ্বাসের সহিত মিথ্যা বলছে হিমেল ভাই। চোখ মুখ দেখেই মনে হচ্ছে না সে মিথ্যা বলছে বা মিথ্যা বলতে পারে। মিথি বলার চেষ্টা হলো, কি বলে যাচ্ছে? বাকিটুকু বলা হলো না মিথির। হিমেলি ওর পাশে এসে বসলো, একদমই আপন আপন ভাব দেখিয়ে ভুরু নাচিয়ে বলে উঠল, মিষ্টিকে রেখে এসেছিস কেন? বলেছিলাম না বাসা দেখার ঝামেলা আমিই দেখে নিব। মিথি আরেক দফা বিস্মিত হয়। আশ্চর্য, মিথি যে এখানে ছিল হিমেল ভাই কিভাবে জানলো? কিভাবেই বা এলো? আর এইসবই বা বকে যাচ্ছে কেন? এইসব প্রশ্ন মাথায় ঘুরিয়ে সে মুখ টান টান করে চাইল। হিমেল তখন ভদ্রমহিলার ভাইয়ের ছেলের দিকে চাইল, ফের ভদ্রমহিলার দিকে চেয়ে বলল, ভাবি এখনো জানে না আমরা বিবাহিত, তাই আপনাকে জানানো হয়নি আন্টি। ভদ্রমহিলার চোখ মুখ নিরাশ, স্পষ্টই বোঝা যাচ্ছে সে বিশ্বাস করতে চাইছে না এই সত্যটুকু। বললেন, কিন্তু আমার সত্যি ওকে পছন্দ হয়েছিল খুব। আমাদের সাকুর সাথে খুব মানাতো। আমি তো ওর ভাই ভাবির সাথেও কথা বলেছিলাম, শুধু ওর মতটুকু পেলেই বিয়েটা সেরে নিতাম। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কথা কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। মহিলার আফসোস স্পষ্টই টের পাওয়া গেল। হিমেল হাসলো, বিনিময়ে বোঝালো তারা সত্যি বিয়ে করেছে। সে সত্যি সত্যি সত্য বলছে। হিমেলের ভেতরে ভেতরে একটা চিড়চিড়ে রাগ কাজ করছিল কেন জানি না, ঠিক যেমনটা মিথি মহিবকে পছন্দ করে শুনে হয়েছিল, আজও হচ্ছে, অথচ প্রকাশ করলো না। যখন ভদ্রমহিলার বাসা থেকে মিথি, আইমান এবং সে তিনজনই বেরিয়ে এলো, তখন হিমেল গম্ভীর থাকলো। মিথি কেন সে এখানে এসে আসার আগ অবধি এতটা সময় বসে থাকলো ওখানে? ভদ্রমহিলার প্রস্তাব শুনে ওর উচিত ছিল না উঠে চলে আসা? কোনোভাবে কি মিথি চাইছিল প্রস্তাবটা কিছুটা এগিয়ে যাক? হিমেল বুঝল না। অন্যদিকে মিথির কপাল কুঁচকে রাখা, মুখের মুখে চোখে স্পষ্টই রাগ রাগ ভাব টের পাওয়া গেল। হিমেল যেভাবে রিল্যাক্স মোডে মুখ চোখ গম্ভীর রেখে হেঁটে যাচ্ছে, মিথি তা পারল না। বরং হিমেল ভাইয়ের গা ছাড়া ভাবটাও এই মুহূর্তে বিরক্ত লাগছে। সে হিমেলের দিকে চেয়েই ও প্রশ্ন ছড়ল, এই তুখোড় মিথ্যাটা কেন বললেন হিমেল ভাই? কেন আমাকে নিজের স্ত্রীর পরিচয় হিসাবে দিলেন? কোন কারণে? হিমেল ভোরও বাঁকালো, পা চালাতে চালাতে হুট করেই পা থামিয়ে ঘাড় বাঁকালো। মিথির দিকে চেয়েই ভুরু বাঁকিয়ে শুধালো সঙ্গে সঙ্গে, তো ওই ছেলেকে বিয়ে করার ইচ্ছে হয়েছে তোর? ওই আন্টির কথা মতো পিচ্চি মিথি ফুলের বাবা বানাতে চাস তুই ওই ছেলের? কে মিথি? খুব মন চাইছে ওই ছেলের সাথে সংসার সাজাতে, রাইট? মিথির চাহনি আগের মতোই রইল। আবারও প্রশ্ন ছুড়ল, শুধু বিয়ের প্রসঙ্গ বাদ দিতেই এই মিথ্যাটা বলেছেন, নাকি অন্য কোনো কারণে হিমেল ভাই? হিমেল এবার সরাসরি নজর ফেলল মিথির দিকে। ওর চোখ মুখ কেন জানি না টান টান ঠেকল, যেন স্পষ্টই বোঝা গেল সে রেগে আছে। মিথিও বুঝলো। অতঃপর হিমেল সরাসরি মিথির দিকে তাকিয়ে বলে উঠল, মিথি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোকে সরাসরি একটা প্রস্তাব দেই। মিথি বোধহয় টের পেল কি প্রস্তাব হতে পারে। অস্বস্তি হলো তার। প্রশ্ন ছুড়ল, কি প্রস্তাব? যে মিথ্যাটা আমি একটু আগে বলেছি, সেই মিথ্যাটা আমি সত্যি সত্যি করতে চাই। তোকে এবং ছোট্ট মিথি ফুলকে নিজের কাছে রাখার লোভ রাগ করতে চাই।
মিথি মুহূর্তেই চোখ মুখ কুঁচকে তাকালো। একটু আগের বিরক্তিকর ঘটনাটা, মহিলার সেই প্রস্তাবটা স্পষ্টই মনে পড়ল। মুহূর্তেই বলে উঠল, মিথি, কখনো না। কি সব বলছেন হিমেল ভাই? মাথা ঠিক আছে আপনার? হিমেল একইভাবে তাকিয়ে রইল, গলার স্বরে দাম্ভিকতা টেনে স্পষ্ট উত্তর করলো, পুরোপুরি ঠিক আছে না, ঠিক নেই, এসব কখনোই সম্ভব না। এইটুকু বলেই মিথি পা চালানোর চেষ্টা করলো, এড়িয়ে যাওয়া প্রয়োজন। আর এক সেকেন্ডও এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই। কিন্তু হিমেল তা মানল না, মুহূর্তে গিয়ে মিথির সামনে দাঁড়ালো। মিথির দিকে চেয়ে ডান ভুরু উঁচু করলো, তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো, কেন? যোগ্য নই আমি তোর? কি যোগ্যতা অর্জন করতে হবে তোদের পেতে, নিজের কাছে রাখতে? মিথি চাইল মুহূর্তের মধ্যে নিজের প্রতি সে ঘৃণাটা কাজ করছে। তার সাথে সাথে হিমেলের প্রতিও একরাশ রাগ ঘৃণা জমলো। হিমেল ভাই কি বোঝালো? সে খুব সস্তা, তাকে নিজের কাছে রাখা জাস্ট এক সেকেন্ডের খেলা, এটা বোঝালো? মিথির ঘৃণা নিয়েই তাকালো, উত্তর করলো, আপনি উপহাস করছেন নাকি দয়া করছেন হিমেল ভাই? ডিভোর্সি নারীরা খুবই সস্তা, এটা বোঝাতে চাইছেন? যে যে কেউ বলল আর তারা রাজি হয়ে যাবে বিয়ের জন্য, এতটাই সস্তা তাই না? আপনি সমাজের বাকি মানুষের মতোই হিমেল ভাই, ব্যতিক্রম নন। মিথি অপেক্ষা করল না আর, দ্বিতীয়বারের মতো উপেক্ষা করে চলে গেল নিজের মতো। অথচ হিমেল ঠিক একইভাবে মুখ গম্ভীর করে স্পষ্ট চাহনিতে তাকিয়ে থাকলো তার যাওয়ার পানে। এখনো মিথির কথাগুলোই মস্তিষ্কে ঘুরছে। অতঃপর আইমানের দিকে চেয়ে ভুরু কুচকে শোধালো, ও আমায় কি বলল? আমি সমাজের বাকি মানুষের মতো, আমি ব্যতিক্রম নই? আইমান বোধহয় বুঝলো বন্ধুর আক্ষেপটা, আবার একইভাবে মিথির দিকে তাকালো, বুঝলো একটা মেয়ে প্রতি পদে পদে লড়তে লড়তে তার এইটুকু ধারণা হওয়া অস্বাভাবিক নয়। হিমেল যেখান থেকে ভালোবেসে হাত বাড়িয়েছে, ঠিক ওখানে দাঁড়িয়েই মিথির কাছে তার সস্তা সহানুভূতি, উপহাস, এইসব মনে হওয়াটা অস্বাভাবিক নয়। আইমান বলল, রাগ করিস না। অথচ হিমেল ভেতরে সত্যি চিড়চিড়ে এক রাগ অনুভব করলো। মুখে টান টান রেখেই ও শোধালো, ও কখনো বোঝার চেষ্টাই করলো না আমাকে, আমার ব্যতিক্রম হওয়া টের পেয়েছে কখনো? অথচ আমার দিকে ও ঘৃণার নজরে চেয়ে কথা বলল। আইমান ঘৃণার নজরে চেয়ে উত্তর দিল, ওর সিচুয়েশনটা বুঝ হিমেল, ওর কাছে এই পরিস্থিতি এমনই মনে হবে, স্বাভাবিক। কিন্তু তুই যে এই মিথ্যাটা বললি, এর জন্য ওর পরিস্থিতিটা আরো কঠিন হবে না তো? তোর ভাই ভাবি এটা শুনলে কি করবে ধারণা আছে তোর? আদ্র দিনের পর দিন মায়ের অসহায়ত্ব, মায়ের প্রতি বাবার অবহেলা, এইসব দেখে অভ্যস্ত এখন। সে খুব ভালো করেই জানে মা বাবার সম্পর্কের বর্তমান সমীকরণ কি। অথচ তবুও বাবাকে সরাসরি বলার মতো সেই ক্ষোভ আদ্রর আর নেই। আদ্র নিজেই তো একাই একই অপরাধে অপরাধী, নিজেও তো একই অন্যায় করেছে। একটা বোকা গ্রামের মেয়েকে সহজ সরল পেয়ে কত শত অন্যায় করলো দিনের পর দিন। এইভাবেই তো সেও মিথিকে অবহেলা করেছিল, ঠিক এইভাবেই। আদ্র নিজের ভবিষ্যৎ খুঁজে পায় না, নিজের পরিবারের ভাঙন স্পষ্ট টের পেয়েও বাবা মা কাউকেই কিছুই প্রশ্ন না করতে পারার অনুভূতি আরো অসহনীয়, যেন গলা চেপে রাখছে কেউ সর্বক্ষণ। আদ্র আজ মাকে নিয়ে গিয়েছিল এক আত্মীয়ের বাসায়, তারই এক চাস্তো ভাইয়ের ছেলে হয়েছে 3 দিন হলো, একদম ফুটফুটে আদুরে একটা বাচ্চা। সেখানেই বাচ্চাকে দেখতে গিয়েছিল তার মা। একা হওয়াতে আদ্রকেও বলেছিল, আদ্র না করেনি, মায়ের সাথে গিয়েছিল। অথচ যাওয়ার পরপরই সবাই কোলে তুলে নিতে নিতে শেষ অবধি ছোট্ট আদুরে বাচ্চাটাকে কোলে দিয়ে গেল আদ্রর। আদ্র ভ্যাবাচাকা খেলো, কোনো কালে কোনো বাচ্চাকে কোলে না নেওয়া আদ্র এই ছোট্ট এইটুকুন শরীর নিজের বাহু ডোরে সামলে নিতে পারল না, যেন যেন এক্ষুনি হাত গলিয়ে পড়ে যাবে। আদ্র অসহায়ের মতো নিজের মায়ের দিকে চেয়ে বলল, আম্মু পড়ে যাবে না তো? আদ্রর আম্মু হেসে ফেলল। ওখানকার আদ্রন আর এক দাদি সেখানে বসেছিল তখন। নাতির এই অবস্থা দেখে হেসে বলল, বউয়ের ওই ভাই আর তার চরিত্রহীন মাইয়ারে বিয়া না করলে তুমিও তো এতদিনে এক বাচ্চার বাপ হইতা দাদু ভাই।
কোলে নেওয়ার অভ্যাসও হইয়া যাইত। আদ্র মুখ চুপসে এলো এবার যেন। চরিত্রহীন? আসলে তো সেই মেয়েটা চরিত্রহীন ছিল না, আদ্রই এই অপবাদটা দিয়েছিল। আদ্রই এই অপবাদ দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিল যে মিথি চরিত্রহীন। অথচ কথাটা তো সত্য নয়। আদ্র নিজেই জানে মিথির গর্ভের বাচ্চাটা আদ্ররই, আর কারো নয়। আদ্র ছোট শ্বাস ফেলে। সে দাদি আবারও বলল, ওই মাইয়ার ওই বাচ্চাটা যদি অন্য পোলার না হয়ে তোমার হইতো, তবে তো এমন আরেকখান বাচ্চার মুখ দেখতাম আমরা। এখন একখান ছেলের বাপ হইতা তুমিও। কিন্তু ভাগ্য বইলাও একটা জিনিস আছে না, তোমার ভাগ্যটা আসলেই খারাপ দাদু ভাই। আদ্রর মা শোধালো, এগিয়ে বলল, ঠিক বলেছেন চাচি, আমার ছেলেটার ভাগ্য সত্যি খারাপ। তবে আপনি যে বিষয়ে বলেন সে কারণে নয়, কোনো কারণে ভাগ্য খারাপ তাও নিজেই টের পাবে কোনো এক সময়। আদ্র এখনই টের পায়। আদ্র এখনই মিথির প্রতি এক অদৃশ্য মায়া অনুভব করে। মিথির প্রতি করা অন্যায়ের জন্য অনুশোচনায় দগ্ধ হতে হতে মিথিকে ভাবতে ভাবতে আজকাল মিথির জন্য মায়া হয়। বুকের ভেতর দুঃখ জমে, বিষাদরা জমে জমে মিথির নাম উচ্চারণ করে। ঠিক একইভাবে অতীতের সৃষ্টিকর্তার দেওয়া এক চমৎকার উপহারকে অস্বীকার করার দুঃখ জাগে। আদ্র কিছুক্ষণ নিজের কোলে থাকা ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলো। সত্যি তো, তারও একটা বাচ্চা থাকতে পারতো, তার কোলেও এমন একটা ফুটফুটে সন্তান থাকতে পারতো। কিন্তু কিন্তু তার পাশবিক অত্যাচারের কারণেই তো সে দুনিয়াতে আসলো না। এমন একটা আদুরে মুখ, আদুরে শরীর সে ছুঁতে পারলো না। তো তারই অপকর্মের কারণে সে তো মেরে ফেলতে চেয়েছিল, সেই তো শেষ করে দিতে চেয়েছিল। আদ্রর বুক ছিঁড়ে যেন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এক মুহূর্তে। আদ্ররা বাসায় এলো রাত ৮টায়। এরপর কিছুটা সময় এক চাপা অস্থিরতা নিয়ে বসে থেকেই মায়ের কাছে গিয়ে দেখল মা তার ছোটবেলার একটা ছবিতে তাকিয়ে আছে। আদ্রকে দেখেই হেসে বলল, আদ্র, তোমার ছোটবেলার ছবিগুলো কি সুন্দর। তুমি জানো, ঠিক এই দিনটাই তুমি আধো আধো বলিতে আমায় মা ডেকেছিলে আদ্র। তোমার ছোটবেলায় আমি আর তোমার আব্বু এই দিনটা সেলিব্রেট করতাম। আদ্র আদ্র শুনলো, অস্পষ্ট স্বরে ডাকলো, আম্মু। হুম। আদ্র কিছুক্ষণ চুপ থাকে, তারপর হুট করেই বলে উঠল, আমরা চলে যেতে পারি না? আদ্রর আম্মু ভুরু কুচকায়, জিজ্ঞেস করে, কোথায়? অন্য কোথাও। ওনার বুঝতে অসুবিধা হলো না ছেলে কেন এই কথা বলল, তবুও হেসে বলল, কেন যাব আদ্র? এটা তো আমার সংসার, আমার বাড়ি। আমার এত বছরের গড়ে তোলা সংসার রেখে আমি চলে যাব আদ্র? এই কথা তুমি কিভাবে বললে? এমনি। আব্বুর কথা, আব্বুর সাথে কথা হয়েছে তোমার? কখন ফিরবে আব্বু? ফিরবে হয়তো শীঘ্রই। তোমার কি আর কিছু বলার আছে আদ্র? আদ্র আর কিছু বলতে পারলো না, উত্তর করলো, না। আদ্রর মা ছেলের চুপচাপ থাকা দেখে অতঃপর ছোট শ্বাস ফেলে বলল, আদ্র। আদ্র উত্তর করলো, শুধু তাকালো। উনি ফের বললেন, আমার সংসারটা ছন্ন ছাড়া হয়ে গেল কেমন, তাই না আদ্র? তুমি তাই তো বোঝালে অন্য কোথাও চলে যেতে বলে, অথচ আমি আমি কল্পনা করেছিলাম কত সুন্দর একটা সংসার আদ্র। ছেলে, স্বামী, ছেলের বউ, নাতি নাতনি, সবাইকে নিয়ে কত সুন্দর একটা সংসার হতো আমার আদ্র। আজ যদি মিথি থাকতো, ওই ফুটফুটে প্রাণটা আজ যদি আমার বাড়িতে থাকতো, আমি এত কিছুর মাঝেও হাসতাম। সেই ছোট্ট পুচকোটাকে নিয়ে কোলে কোলে রাখতাম সর্বক্ষণ। আদ্র এবারেও অস্পষ্ট গলায় বলল, হুম। জানো মা, আমার না তোমার জন্য মাঝে মাঝে কষ্ট হয়। যদি কখনো আমি চলে যাই, যদি কখনো আমি আর না পৃথিবীতে না থাকি, তোমার তো কিছুই থাকবে না আদ্র। আমি মাঝে মাঝে কষ্ট পাই এই ভেবে যে আমার ছেলের বোধহয় পৃথিবীতে এমন এক হতভাগা বাবা যে নিজের সন্তানের জন্ম হয়েছে কিনা এইটুকুই জানে না, খোঁজও নেয়নি। ভাবো, তোমার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পৃথিবীতে থাকা তোমার একমাত্র অংশ, তোমার সন্তানটিও তোমার কাছে নেই। নিঃস্ব লাগবে না আদ্র? আমার নিজেরই তো ছেলের এমন দুর্দশা ভেবে কষ্ট হয়। দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে চাপা পড়ে যায় কত রাত।
তবুও আমি চাই না যে তুমি সেই ছোট্ট ছোট্ট হাত দুটো ছুঁয়ে দেখো, সেই ছোট্ট মিষ্টি মুখটা দেখতে পাও, চাই না। আদ্রকে অসহায় দেখালো। রোধ হওয়া স্বরে সে বলতে চাইল, আম্মু, আমি আজ তোমার আর মিথির সংসারটা থাকলে আমি সবচাইতে বেশি খুশি হতাম আদ্র, সবচাইতে বেশি খুশি হতাম, সুখী হতাম। সেই ছোট্ট সুখটাও আমার বাড়ির আনাচে কানাচে হামাগুড়ি দিত এতদিনে আদ্র, অথচ সে এখন আমার বাড়িতে তো দূর, আমার কাছেও কখনো আসবে কিনা কি জানি। আদ্র চুপই থাকলো, তারপরে হুট করেই বোধ হলো আম্মু বারবার তার সন্তানের কথা এমন ভাবে বলছে যেন সে আছে। সত্যি কি সে আছে? মিথি নিশ্চয় তার মতো নির্দয় নয়, মিথি নিশ্চয় তার মতো খারাপ মায়ের রোল প্লে করেনি। রোধ হয়ে আসার স্বরে বলো, আম্মু, তুমি কি তাকে দেখেছো? সে আছে, তাই না? নয়তো তুমি বলতে না। আদ্রর মা উত্তর করলো না, শুধু স্মিত হাসলো। অন্যদিকে আদ্রর সেই রাতটাই আর ঘুম হলো না। আজকাল প্রায়শ তার ঘুম হয় না। একটা চাপা অস্থিরতা, অনুশোচনা, অপরাধ বোধ নিয়েই তার সকাল হয়। আদ্র এই অপরাধ নিয়েই প্রতিবারের মতো বিড়বিড় করলো, আজও, মিথি, আমার কেন তখন তোর প্রতি মায়া হলো না? কেন তোর প্রতি আমার সহানুভূতিও জাগলো না মিথি? আজ এইভাবে অন্ধকার রাত্রিকে ছটফট করতে হতো না আফসোস করব বলে। আমি আমি তো নিজেই তোকে জীবন থেকে মুছে দিলাম মিথি, আমার বাচ্চাটাকেও। এইটুকু বলেই আর বলা হলো না। গলা আটকে আসলো ওর। ঠিক পরের মুহূর্তেই আবার কষ্টে, বহু কষ্টে শুধালো, সে কি আছে মিথি? আমু কেন বোঝালো, আশা দিল যে সে আছে? সে সত্যিই আছে তো, নাকি নেই মিথি? আচ্ছা, সে কেমন হয়েছে দেখতে মিথি? আমার মতো নাকি তোর মতো মিথি? সে কি ভাইয়ার বাবুর মতোই হাত গলিয়ে পড়ে যাবে এখন? সে কখনো জানবে তার বাবা এই অধম আদ্র?